হ্যালো এভরিওয়ান, এক্সেল ইন ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এই ছোট গল্পটি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের অন্তর্গত। গল্পটি লিখেছেন কেট শোপেন। চপি নয়, উচ্চারণটা খেয়াল রাখতে হবে, শোপেন, যার মেইডেন নেম বা বিয়ের আগের নাম ছিল ক্যাথরিন ও ফ্ল্যাহাটি। তিনি একজন অত্যন্ত প্রভাবশালী আমেরিকান লেখিকা, যাকে ফেমিনিস্ট বা নারীবাদী লেখিকাদের অন্যতম পূর্বসূরি বলে মনে করা হয়। তার জীবদ্দশায় তিনি 100-রও বেশি ছোট গল্প এবং 2টি উপন্যাস প্রকাশ করেছিলেন। তার লেখা আমাদের আজকের আলোচ্য গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল অন্য একটি শিরোনামে। দ্য অরিজিনাল টাইটেল ওয়াজ দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। 1894-এ ভোগ ম্যাগাজিনে এটি প্রথম প্রকাশিত হয়। তার ঠিক 1 মাস পরে সেন্ট লুই লাইফ ম্যাগাজিনে যখন এটি প্রকাশিত হলো, তখন তার নাম বদলে হয়ে গেল দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, সেই 1 ঘন্টার গল্প। যেই গল্পের কেন্দ্রীয় চরিত্র লুইস ব্যালার্ড নামের এক গৃহবধূ। গল্পের সময়কাল 19th সেঞ্চুরির আমেরিকায়, এমন একটা সময় যখন নারীর অধিকার ছিল সীমিত এবং সমাজ সংসারের প্রত্যাশা নিয়ম এটাই থাকতো যে একজন নারী আর্থিক ও সামাজিক সব রকমভাবেই তার স্বামীর নিয়ন্ত্রণেই থাকবে। সেই রকম একজন মহিলা লুইস ম্যালার্ডের জীবনের একটি দিনের একটি ঘন্টায় কি ঘটছে তা আমরা এবার দেখে নেব টেক্সটটা পড়ে। সো লেটস স্টার্ট দ্য স্টোরি নাও। Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, এটা জেনে যে মিসেস ম্যালার্ড একটি হৃদরোগের সমস্যায় আক্রান্ত, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার as gently as possible the news of her husband's death. অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত সতর্কতার আশ্রয় নেওয়া হয়েছিল যে যতটা আস্তে, যতটা ধীরে ধীরে সম্ভব, যতখানি সতর্কতার সাথে সম্ভব তার স্বামীর মৃত্যুর খবরটা তাকে শোনানোর জন্য। অর্থাৎ তার যেহেতু হার্টের সমস্যা, কোনো রকমের হঠাৎ উত্তেজনা তার জন্য ক্ষতিকর, তাই খুব আস্তে আস্তে সতর্কতার সাথে তার স্বামীর আকস্মিক মৃত্যু সংবাদ তাকে জানানো হয়েছিল। কে জানিয়েছিল সেটা? It was her sister Josephine who told her. এটা তার বোন জোসেফিন তাকে এই খবরটা বলেছিল। In broken sentences, ভাঙা ভাঙা বাক্যে। Veiled hints that revealed in half concealing, রেখে ঢেকে প্রচ্ছন্ন ইঙ্গিতে, যা অর্ধেক গোপন রেখে একটু একটু করে প্রকাশ করে। Her husband's friend Richards was there too, near her. তার স্বামীর বন্ধু রিচার্ডসও সেখানেই উপস্থিত ছিলেন, তার কাছেই। It was he who had been in the newspaper office. সংবাদপত্রের অফিসে তখন এই রিচার্ডসই ছিলেন when intelligence of the railroad disaster was received. যখন রেল দুর্ঘটনার খবরটা পাওয়া গেছিল। এখানে ইন্টেলিজেন্স বলতে কিন্তু বুদ্ধিমত্তা নয়, ইন্টেলিজেন্স মানে এখানে নিউজ, তথ্য বা সংবাদ বোঝানো হয়েছে। With Brentley Mallard's name leading the list of killed, যেখানে নিহতদের তালিকায় ব্রেন্টলে ম্যালার্ড অর্থাৎ মিসেস ম্যালার্ডের হাজবেন্ডের নাম লিস্টে সবার আগে ছিল, সবার প্রথমে ছিল। He had only taken the time to assure himself of its truth by a second telegram. এটা খবরটা পেয়ে রিচার্ডস কি করেছিলেন? তিনি শুধুমাত্র সময় নিয়েছিলেন এই খবরটা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরেকটি টেলিগ্রাম, আরেকটি দ্বিতীয় টেলিগ্রামের মাধ্যমে। সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু খবরটা দিতে যাননি, বরং তিনি আরেকটি টেলিগ্রামের মাধ্যমে প্রথমে সেটাকে কনফার্ম করেছিলেন। And had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. এবং তারপরে হেসেন করেছিলেন, খুব তৎপর হয়েছিলেন যাতে
কোনো অসতর্ক বা কম কোমল মনের কেউ এই দুঃখজনক সংবাদটা মিসেস ম্যালার্ডকে না দিয়ে ফেলে, কারণ তার হার্টের সমস্যা। কেউ হঠকারীর মতন দুম করে ইনসেনসিটিভ ভাবে, অসংবেদনশীল ভাবে যদি এই খবরটা মিসেস ম্যালার্ডকে শোনায়, তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন, তার ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে এই সতর্কতার অবলম্বন করা হয়েছিল। She did not hear the story as many women have heard the same. She অর্থাৎ মিসেস ম্যালার্ড কিন্তু ঘটনাটা অন্যান্য মহিলারা যেভাবে শোনে, যেরকম প্রতিক্রিয়া তারা দেয় সেরকম ভাবে শুনলেন না। অন্যান্য মহিলারা এই ধরনের মৃত্যু সংবাদ হঠাৎ শুনলে কিরকম প্রতিক্রিয়া দেয়, কিভাবে তারা শোনে? With a paralyzed inability to accept its significance. একটা প্যারালাইজড, অসাড়, ইনেবিলিটি, অক্ষমতার ভাব নিয়ে, যেন এই মৃত্যু সংবাদটার সিগনিফিকেন্স, তাৎপর্য সে কিছুই বুঝে উঠতে পারছে না। বাংলায় একটা কথা শুনে থাকবে, শোকে পাথর হয়ে যাওয়া। আচমকা কোনো খারাপ খবর, মৃত্যু সংবাদ শুনলে অনেকে সেটা সঙ্গে সঙ্গে প্রসেস করতে পারে না, স্থবিরের মতন বসে থাকে, কান্নাকাটি বিলাপ কিছুই সেই মুহূর্তে করে উঠতে পারে না। অনেক মহিলারই এরকমটা হয়। মিসেস ম্যালার্ডের প্রতিক্রিয়া কিন্তু একদম ভিন্ন ছিল। She wept at once. তিনি খবরটা শোনা মাত্রই কেঁদে উঠেছিলেন। With sudden wild abandonment. একটা আচমকা প্রচন্ড দমকে, হাল ছেড়ে দেওয়া ভাবে, নিজের ওপর সব নিয়ন্ত্রণ পরিত্যাগ করে বন্যভাবে একদম জোরে জোরে কেঁদে উঠেছিলেন। ইন হার সিস্টার্স আর্মস, তার বোনের বাহুর মধ্যে। তার বোন জোসেফিন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। When the storm of grief had spent itself, এই শোকের ঝড়টা যখন শেষ হয়ে এলো, অর্থাৎ এক সময় যখন তার এই কান্নার দমকটা থেমে গেল, স্তিমিত হয়ে গেল, she went away to her room alone. তখন মিসেস ম্যালার্ড একা তার ঘরে চলে গেলেন। She would have no one follow her. তিনি এমনটা জানালেন যেন কেউ তার সাথে না আসে। তিনি জানিয়ে দিলেন যে এবার তিনি খানিকক্ষণ একা থাকতে চান। এবার মিসেস ম্যালার্ডের রুমের ভিতরটা কেমন ছিল একবার দেখে নেওয়া যাক। There stood facing the open window a comfortable roomy armchair. খোলা জানালার দিকে মুখ করে রাখা ছিল একটা আরামদায়ক, বড়, প্রশস্ত আর্মচেয়ার। আর্মচেয়ার নিশ্চয়ই জানো, হাতলওয়ালা চেয়ার, যাকে বাংলায় আরামকেদারাও বলা হয়ে থাকে। Into this she sank. এই আর্মচেয়ারটির নরম আরামদায়ক সিটে তিনি ধপ করে বসে পড়লেন এমন ভাবে যেন ওই নরম গদির মধ্যে ডুবে গেলেন। She sank, pressed down by a physical exhaustion that haunted her body and seemed to reach into her soul. একটা শারীরিক অবসন্নতা, ক্লান্তি তার শরীরকে হন্ট করছিল, উদ্বিগ্ন করে তুলছিল, এবং এই অবসন্নতা, এই অবসাদটা তার শরীর ছাড়িয়ে তার অন্তরে, তার সোল, তার আত্মা অবধি পৌঁছে যাচ্ছিল। She could see in the open square before her house the tops of trees. তিনি দেখতে পাচ্ছিলেন তার বাড়ির সামনের খোলা চত্বরের গাছের মাথাগুলো বা শীর্ষগুলো, that were all aquiver with the new spring life. আর সেই গাছের মাথাগুলো অ্যাকুইভার মানে কাঁপছিল। অ্যাকুইভার মানে কম্পমান, এটা সাধারণত আবেগের কারণে কাঁপা বোঝায়। নতুন বসন্তের কচি সবুজ পাতাগুলো হালকা হাওয়ায় এমন দুলছিল যে দেখে মনে হচ্ছিল বসন্তের প্রাণ শক্তি আর আবেগে তারা যেন কুইভার করছে, কাঁপছে। The delicious breath of rain was in the air. বাতাসে বৃষ্টির সুস্বাদু সুবাস। ডেলিশিয়াস, সুস্বাদু, এই কথাটা আমরা সাধারণত খাবারের সাথে ব্যবহার করি। এখানে বৃষ্টির পরে যে মনোরম সুদা মাটির গন্ধে বাতাস ভরে থাকে, সেই গন্ধ কোনো সুস্বাদু খাবারের গন্ধের থেকে কম আকর্ষণীয় নয়। সেই কথাই বোঝানোর জন্য এখানে বৃষ্টির গন্ধকে ডেলিশিয়াস বলা হলো। In the street below,
A peddler was crying his wares. নিচের রাস্তায় একজন পেডলার ফেরিওয়ালা তার জিনিসপত্রের তার বেসাতি নিয়ে হাঁক দিয়ে চলেছিল। The notes of a distant song which someone was singing reached her faintly. দূর থেকে কারো গানের সুর খুব মৃদুভাবে খুব হালকাভাবে তার কানে এসে পৌঁছচ্ছিল। And countless sparrows were twittering in the eaves. আর অসংখ্য চড়ুই পাখি কিচির মিচির করছিল। কোথায়? ইন দ্য ইভস। ইভস মানে হচ্ছে ছাতের ধার যেখান থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ে। এছাড়া আর কি চোখে পড়ছিল? There were patches of blue sky showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing her window. এখানে ওখানে নীল আকাশের কিছু কিছু অংশ দেখা যাচ্ছিল থ্রু দ্য ক্লাউডস। আর এই নীল অংশগুলো মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। দ্যাট হ্যাড মেড অ্যান্ড পাইলড ওয়ান অ্যাবভ দি আদার ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো। যে মেঘগুলো একে অপরের সাথে মিলিত হয়ে স্তূপীকৃত হয়েছিল পশ্চিম আকাশে, ঠিক তার জানলার মুখোমুখি। তাহলে জানলার বাইরে দিয়ে একটা সুন্দর বসন্তের দিনের ছবি মিসেস ম্যালাডের চোখে পড়ছিল। শব্দে গন্ধে বর্ণে ভরপুর একটা প্রাণবন্ত সকাল। বাইরে যখন এমন সুন্দর প্রকৃতি, তখন ঘরের মধ্যে মিসেস ম্যালাড কি করছিলেন? She sat with her head thrown back upon the cushion of the chair. তিনি তখন চেয়ারের উপর বসেছিলেন, মাথাটি কুশনের উপর হেলানো ছিল। Quite motionless, বেশ নিশ্চল ভাবে। Except when a sob came up into her throat and shook her. শুধুমাত্র তখনই ছাড়া যখন একটা ফোঁপানি, একটা কান্নার দমক তার গলা অবধি উঠে এসে তাকে যেন ঝাঁকিয়ে দিয়ে যাচ্ছিল, নাড়া দিয়ে যাচ্ছিল। As a child who has cried itself to sleep continues to sob in its dreams. ঠিক যেমনটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া কোনো শিশু তার স্বপ্নের মধ্যেও হঠাৎ হঠাৎ ফুঁপিয়ে ওঠে, ঠিক সেরকম ভাবেই। এরপরে বলা হচ্ছে মিসেস ম্যালাড মানুষটি দেখতে কেমন ছিলেন। শি ওয়াজ ইয়াং, তিনি একজন অল্প বয়স্কা তরুণী ছিলেন। উইথ আ ফেয়ার কাম ফেস, যার মুখটি ছিল ফর্সা শান্ত। হুজ লাইন্স বিস্পোক রিপ্রেশন, তার মুখের রেখাগুলি বিস্পোক অর্থাৎ সাক্ষ্য দিত বা ইঙ্গিত দিত রিপ্রেশন, অবদমনের। মানে তার এই রেখাগুলি এমন একটা জীবনের ইঙ্গিত দেয় যেখানে তিনি তার প্রকৃত ইচ্ছা, অনুভূতি, আকাঙ্ক্ষাগুলিকে চেপে রাখতে বাধ্য হয়েছিলেন। অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, এমনকি কিছুটা শক্তিরও। এই অনুভূতির অবদমন থাকলেও তার মধ্যে এখনো কিছুটা প্রাণ শক্তির আভাস তার মুখে ফুটে উঠেছিল। বাট নাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইজ, কিন্তু এখন তার চোখে একটা ম্লান নিস্তেজ দৃষ্টি ছিল। হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, সেই নিষ্প্রভ চোখের দৃষ্টি অদূরে নীল আকাশের ওই টুকরোগুলোর একটা নীল অংশে স্থির হয়েছিল। ইট ওয়াজ নট আ গ্লান্স অফ রিফ্লেকশন, এটা খুব গভীর চিন্তার কোনো দৃষ্টি ছিল না, মানে দৃষ্টিটার মধ্যে কোনো গভীর চিন্তার ভাব ছিল না। বাট রাদার ইন্ডিকেটেড আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, বরং বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনার একটা সাসপেনশন, একটা ছেদ, একটা অনুপস্থিতি বোঝাচ্ছিল। অর্থাৎ তিনি এই সময় বিশেষ কিছু গভীরভাবে চিন্তাভাবনা করছিলেন না, একটা ভেকেন্ট লুক, শূন্য দৃষ্টি নিয়ে বাইরের নীল আকাশের দিকে জাস্ট তাকিয়েছিলেন। There was something coming to her and she was waiting for it fearfully. তার কাছে কিছু একটা আসছিল এবং তিনি সেটার জন্য অপেক্ষা করছিলেন ফিয়ারফুলি, ভয়ে ভয়ে। হোয়াট ওয়াজ ইট? কি ছিল এটা? শি ডিড নট নো, তিনি জানতেন না। ইট ওয়াজ টু সাটল অ্যান্ড এলিউসিভ টু নেম, এই জিনিসটা এতটাই সাটল,
মানে সূক্ষ্ম ছিল এবং এলিউসিভ মানে অধরা, যাকে বোঝা কঠিন, এমন ছিল যে এর কোনো নাম দেওয়া যেত না। বাট শি ফেল্ট ইট, কিন্তু তিনি এটা অনুভব করতে পারছিলেন, ক্রিপিং আউট অফ দ্য স্কাই, রিচিং টুয়ার্ডস হার। এই জিনিসটা যেন আকাশ থেকে চুপি সারে ধীরে ধীরে বেরিয়ে এসে তার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। Through the sounds, the scents, the color that filled the air, বাতাসে ভরা সমস্ত শব্দ, গন্ধ আর রঙের মধ্যে দিয়ে, অর্থাৎ বাইরে যে সুন্দর একটা বসন্তের দিনের দৃশ্য তার জানলা দিয়ে দেখা যাচ্ছিল, এর মধ্যে দিয়ে একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে তার সমস্ত সত্তার মধ্যে ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেটা যে ঠিক কি তিনি ঠিক বুঝতে পারছিলেন না। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে সেই অনুভূতিটি যে কিসের তা তিনি উপলব্ধি করতে পারছেন। Now her bosom rose and fell tumultuously. এবার গভীর আবেগে তার বক্ষস্থল ওঠানামা করল, খুব জোরে শ্বাস নিলে বা উত্তেজনা হলে যেমনটা হয় আর কি। She was beginning to recognize this thing that was approaching to possess her. তিনি এবার বুঝতে শুরু করেছিলেন কি সেই জিনিসটা যা তাকে অধিকার করে নেওয়ার জন্য, পোজেস করে নেওয়ার জন্য অ্যাপ্রোচ করছে, এগিয়ে আসছে। And she was striving to beat it back with her will. এবং তিনি সেটাকে বিট ব্যাক মানে প্রতিহত করার চেষ্টা করছেন নিজের উইল মানে ইচ্ছা শক্তি দিয়ে। সেই উইলটা কেমন ছিল? As powerless as her two white slender hands would have been. যতটা শক্তিহীন তারই ফর্সা রোগা রোগা হাতগুলো হতে পারে, ততটাই শক্তিহীন তার এই মনের ইচ্ছা শক্তিটাও ছিল। অর্থাৎ বেশ একটা জোরালো ফিলিং তার হচ্ছিল। তিনি বুঝতেও পারছিলেন যে সেটা কি, কিন্তু সেটাকে তিনি মনে প্রাণে আটকে রাখার, দমিয়ে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু সেই জোরালো ফিলিং এর কাছে তার উইল, তার মনের দৃঢ়তা শক্তিহীন হয়ে পড়ছিল তার এই কৃশতর্ণী হাতগুলোর মতন। When she abandoned herself, যখন তিনি নিজের ওপর হাল ছেড়ে দিলেন, মানে আর এই অনুভূতিটাকে আটকে রাখার চেষ্টা করলেন না, a little whispered word escaped her slightly parted lips. একটা ছোট্ট ফিসফিসানির মতন শব্দ তার অল্প ফাঁক হয়ে থাকা ঠোঁট দিয়ে বেরিয়ে এলো। She said it over and over under her breath. তিনি এটা বারবার বলতে লাগলেন, আন্ডার হার ব্রেথ মানে নিচু স্বরে, বিড়বিড় করে, ফ্রি ফ্রি ফ্রি, মুক্ত মুক্ত মুক্ত। তিনি এই মুহূর্তে তাহলে যেই জিনিসটা, যেই ফিলিংটা তার সারা অস্তিত্ব জুড়ে অনুভব করছেন সেটা হলো মুক্তির। তার নিজেকে এখন ফ্রি মনে হচ্ছে, মুক্ত মনে হচ্ছে। The vacant stare and the look of terror that had followed it went from her eyes. প্রথমে তার চোখে যে একটা ভ্যাকেন্ট স্টেয়ার, শূন্য দৃষ্টি ছিল, এবং তারপরে যে লুক অফ টেরার, যে আতঙ্কের ভাব তার চোখে এসেছিল, সেগুলো এবার চলে গেল। They stayed keen and bright. তার চোখগুলি এখন তীক্ষ্ণ এবং উজ্জ্বল ছিল। তার এই নতুন উপলব্ধির জন্যই তার দৃষ্টির এই পরিবর্তন। Her pulses beat fast. তার পালসেস মানে নাড়ির গতি দ্রুত হচ্ছিল, হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল এক্সাইটমেন্টের জন্য, উত্তেজনার জন্য। And the coursing blood warmed and relaxed every inch of her body. এবং এর ফলে রক্ত সঞ্চালনও দ্রুত হচ্ছিল। সেই দ্রুত প্রবাহিত রক্ত, কোর্সিং ব্লাড, প্রবাহিত রক্ত তার শরীরের প্রতিটি ইঞ্চি ওয়ার্ম, উষ্ণ এবং রিল্যাক্স, শিথিল করে দিচ্ছিল, একটা আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। মনে আছে প্রথমে তার স্বামীর এই মৃত্যু সংবাদটা পাওয়ার পর তার সারা শরীর জুড়ে একটা অবসন্নতা, ক্লান্তি ছিল, কিন্তু এখন তার একটা উষ্ণ আরামদায়ক অনুভূতি হচ্ছে। She did not stop to ask if it were or were not a monstrous joy that held her. তিনি থেমে গিয়ে এটা জিজ্ঞাসা করলেন না, এটা ভাবলেন না যে এটা কি একটা মনস্ট্রাস,
অস্বাভাবিক আনন্যাচারাল আনন্দ যা তাকে ধরে রেখেছে, অর্থাৎ নিজেকে তিনি এখন সম্পূর্ণভাবে এই অনুভূতিটির কাছেই সমর্পণ করে দিয়েছেন। এই অনুভূতিটা এখন এতটাই তীব্র, এতটাই গভীর যে তিনি একবারও ভাবছেনও না, প্রশ্নও করছেন না যে এই মুহূর্তে এটি ভয়াবহ নাকি অনুপযুক্ত। এই মুহূর্তে স্বামীর মৃত্যুর কারণে তার শোকে বিধ্বস্ত থাকার কথা, কিন্তু সেটার পরিবর্তে তার এখন নিজেকে মুক্ত মনে হচ্ছে, তার একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে। এটা অস্বাভাবিক কিনা সেটা তিনি ভেবেও দেখছেন না। A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial. একটা ক্লিয়ার, একটা স্বচ্ছ, স্পষ্ট এবং এক্সল্টেড, উচ্চ মহান পারসেপশন, উপলব্ধি, তাকে এই সাজেশন যে এই আনন্দটা সঠিক কিনা সেটা ভেবে দেখার প্রস্তাবটা ট্রিভিয়াল অর্থাৎ তুচ্ছ বলে ডিসমিস করতে, খারিজ করতে বা অগ্রাহ্য করতে এনেবল করেছিল, সক্ষম করেছিল। অর্থাৎ এটা মিসেস ম্যালাডের সেই হঠাৎ উপলব্ধিকে বোঝাচ্ছে যে তার স্বামীর মৃত্যুতে তিনি বৈবাহিক জীবনের সব রকম সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে গেলেন। তার মানে কি বিবাহিত জীবনে মিসেস ম্যালাড খুব কষ্টে ছিলেন বা তার স্বামী কি খুব খারাপ মানুষ ছিলেন? সেটাও কিন্তু নয়, কারণ এর পরেই তিনি কি ভাবছেন দেখো, She knew that she would weep again when she saw the kind tender hands folded in death. তিনি জানতেন যে তিনি আবার কেঁদে উঠবেন যখন মৃত অবস্থায় শায়িত ওই দয়ালু কোমল হাতগুলো ভাঁজ করা অবস্থায় তিনি দেখবেন। অবশ্যই এই হাতগুলো তার হাজব্যান্ডের বোঝাচ্ছে। এই হাতের বর্ণনাতেই বোঝা যাচ্ছে তার স্বামী একজন কাইন্ড হার্টেড পারসন ছিলেন। The face that had never looked save with love upon her, fixed and grey and dead. যখন ওই মুখটি তিনি দেখবেন, যে মুখটি তার দিকে কখনো নেভার লুকড সেভ উইথ লাভ, কখনো ভালোবাসা ছাড়া তাকাননি, সেই মুখটি এখন ফিক্সড, স্থির, গ্রে, ধূসর এবং ডেড, মৃত, প্রাণহীন অবস্থায় রয়েছে। তার মানে স্বামীর মৃতদেহ দেখলে তার আবার শোকের উদ্রেক হবে, তার আবার চোখে জল আসবে, সেটা তিনিও জানেন, কারণ মানুষটা সবসময় তার প্রতি কাইন্ড অ্যান্ড লাভিং ছিলেন। বাট শি স বিয়ন্ড দ্যাট বিটার মোমেন্ট, কিন্তু তিনি সেই বেদনাদায়ক তিক্ত মুহূর্তটি ছাড়িয়ে তার বাইরে দেখতে পাচ্ছেন। এখন কি দেখতে পাচ্ছেন? A long procession of years to come that would belong to her absolutely. আগামী বছরগুলির একটি দীর্ঘ মিছিল দেখতে পাচ্ছেন যা সম্পূর্ণরূপে তার নিজের হবে। মানে বিবাহিত জীবনের যাবতীয় সীমাবদ্ধতা থেকে তার ভবিষ্যৎ জীবন, তার ভবিষ্যৎ বছরগুলো এখন মুক্ত। স্বামীর ইচ্ছা অনিচ্ছা, সেই স্বামী যত ভালোই হোক না কেন, তার ইচ্ছা অনিচ্ছা, তার প্রত্যাশা কিছুই আর থাকবে না। সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন এখন তিনি নিজের জীবনটাকে চালিত করতে পারবেন। And she opened and spread her arms out to them in welcome. এবং এই অনাগত স্বাধীন ভবিষ্যৎকে স্বাগত জানাতে তিনি তার দুই বাহু প্রসারিত করে দিলেন। There would be no one to live for during those coming years. আগামী বছরগুলিতে কারো জন্য তাকে বাঁচতে হবে না। She would live for herself. তিনি নিজেই নিজের জন্য বাঁচবেন। There would be no powerful will bending hers. কোনো শক্তিশালী ইচ্ছা আর তার ইচ্ছাকে নত করতে পারবে না, দমন করতে পারবে না। In that blind persistence with which men and women believe, যে অন্ধ জেদ, ব্লাইন্ড পারসিস্টেন্স মানে অন্ধ জেদের সাথে পুরুষ এবং নারী এটা বিলিভ করে, এটা বিশ্বাস করে যে they have a right to impose a private will upon a fellow creature, যে তাদের অন্য একজন নারী বা পুরুষের ওপর নিজের ব্যক্তিগত ইচ্ছা চাপিয়ে দেওয়ার পুরো অধিকার আছে। মানে বিবাহিত জীবনের সামাজিক রীতিনীতি, স্বামীর অধিকারবোধ, ইচ্ছা, প্রত্যাশা আর তার জন্য রইল না, তাকে আর এ সমস্ত মেনে চলতে হবে না। A kind intention or a cruel intention, একটা সদয় উদ্দেশ্য
বা একটা নিষ্ঠুর উদ্দেশ্য মেড দ্য অ্যাক্ট সিম নো লেস আ ক্রাইম, কাজটিকে কিছু কম অপরাধের বলে দেখায় না। অ্যাজ শি লুকড আপন ইট ইন দ্যাট ব্রিফ মোমেন্ট অফ ইলুমিনেশন, যখন আলোকিত হবার সেই খুব সংক্ষিপ্ত মুহূর্তে তিনি এই অনুভূতিটিকে দেখেছিলেন, এই উপলব্ধিটিটা হয়েছিল। তাহলে এটা মিসেস ম্যালার্ডের সেই হঠাৎ গভীর উপলব্ধির কথা বোঝাচ্ছে, যখন তিনি ফিল করলেন যে কেউ যদি ভালো উদ্দেশ্য নিয়েও নিজের ইচ্ছাটা অন্যের উপর চাপিয়ে দেয়, তাতে সেই অন্য মানুষটার স্বাধীনতা খর্ব হয়, যেটা মিসেস ম্যালার্ডের চোখে একটা অপরাধ। স্বামী খুব ভালো হলেও যদি সব সময় তার ইচ্ছেতেই চলতে হয়, তাহলে সেই স্ত্রীর কোনো স্বাধীনতা থাকে না। তবে এখন মিসেস ম্যালার্ড পুরোপুরিভাবে স্বাধীন। and yet she had loved him sometimes, আর তবুও তিনি তার স্বামীকে ভালোবাসতেন কখনো সখনো, মাঝে মাঝে। often she had not, প্রায়শই তিনি ভালোবাসতেনও না। what did it matter, আর তাতে কি বা এসে যায়। what could love, the unsolved mystery, count for in the face of these possession of self assertion, ভালোবাসা, দ্যাট আনসলভড মিস্ট্রি, সেই অমীমাংসিত রহস্য, কি বা তার দাম আছে এই সেলফ অ্যাসার্শন, এই যে আত্মপ্রত্যয় যা তিনি এখন পেয়েছেন, যা তিনি এখন অধিকার করছেন, পোজেস করছেন, তার কাছে সেই ভালোবাসা যেটার মানে কি কেউ বুঝতে পারে না, তার আর কি বা দাম আছে। which she suddenly recognized as the strongest impulse of her being, যেই আত্মপ্রত্যয়, যেই সেলফ অ্যাসার্শনটা তিনি এখন তার সত্তার, তার বিইং মানে তার সত্তার সব থেকে শক্তিশালী, স্ট্রংগেস্ট ইম্পালস, সবচেয়ে শক্তিশালী আবেগ হিসাবে রেকগনাইজ করেছেন, চিনতে পেরেছেন। এর মানে এখন তার যে স্বাধীনতা আর আত্মপ্রত্যয়ের অনুভূতি হচ্ছে, সেটা তার স্বামীর প্রতি তার ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই মুক্তির আনন্দ এখন তার সারা অস্তিত্ব জুড়ে। free, body and soul free, she kept whispering, মুক্ত, দেহ এবং আত্মা মুক্ত, তিনি ফিসফিস করে বলতে থাকলেন। সব শোক, সব প্রেম, সব ভালোবাসা ছাপিয়ে তিনি এখন শুধু এই মুক্তির আনন্দটাই তার সারা অস্তিত্ব জুড়ে অনুভব করতে পারছেন। Josephine was kneeling before the closed door with her lips to the keyhole. সেই মুহূর্তে তার বোন কি করছিল? জোসেফিন সেই বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে বসে, দরজা লক করার জন্য যে কি হোলটা থাকে বা চাবি ঢোকানোর যে ছিদ্রটা থাকে তাতে ঠোঁট রেখে বলছিলেন, ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়ার জন্য ইমপ্লোর করছিলেন, অনুনয় করছিলেন। লুইস, ওপেন দ্য ডোর, লুইস দরজা খোল। আই বেগ, ওপেন দ্য ডোর, ইউ উইল মেক ইয়োরসেলফ ইল, আমি মিনতি করছি দরজাটা খোল, তুই নিজেকে এই করে অসুস্থ করে ফেলবি। হোয়াট আর ইউ ডুইং লুইস, তুই কি করছিস লুইস? ফর হেভেন সেক ওপেন দ্য ডোর, ঈশ্বরের দোহাই এবার দরজাটা খোল। লুইস অর্থাৎ মিসেস ম্যালার্ডের হার্টের সমস্যা, তাই তার বোন স্বাভাবিকভাবেই তার জন্য উদ্বিগ্ন। গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাইসেলফ ইল, চলে যা, আমি নিজেকে মোটেও অসুস্থ করছি না। নো, না, তিনি সত্যিই নিজেকে অসুস্থ করছিলেন না। শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিক্সির অফ লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো, তিনি ওই খোলা জানালা দিয়ে জীবনের এক এলিক্সির, অমৃত পান করছিলেন। আচ্ছা, এই এলিক্সির বা অমৃত হলো একটা ম্যাজিক্যাল পোশন, একটা বিশেষ ক্ষমতার জাদুকরী পানীয় যা অমরত্ব প্রদান করে। এখানে এলিক্সির অফ লাইফ বা জীবনের অমৃত হলো ওই বাইরের সুন্দর বসন্ত দিনের মধ্যে দিয়ে আসা মিসেস ম্যালার্ডের এই হঠাৎ উপলব্ধিটা যে তিনি তার বিবাহিত জীবনের সমস্ত রকম সীমাবদ্ধতা, স্বামীর অধিকারবোধ, কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে শুধুমাত্র এবার থেকে নিজের জন্য বাঁচতে পারেন। আর এই ওপেন উইন্ডো, এটা হচ্ছে এই গল্পের একটা খুব পাওয়ারফুল সিম্বল, খুব শক্তিশালী একটা প্রতীক। লুইস আর মিসেস ম্যালার্ডের জন্য এই খোলা জানালাটা হলো সেই নতুন জীবনের প্রবেশদ্বার, সেই বাইরের নতুন জগতের প্রবেশদ্বার, যেখানে তার জীবন তার নিজের নিয়ন্ত্রণে, যেখানে অনেক নতুন সম্ভাবনা তার জন্য অপেক্ষা করছে।
Her fancy was running riot along those days ahead of her. তার কল্পনা তখন সব বাধা শৃঙ্খল ভেঙে বেপরোয়া ভাবে ছুটছিল তার আগামী দিনগুলি কেমন হবে সেই ভাবনাতে। তার কোনো শোক দুঃখ কাজ করছিল না। তার ফ্যান্সি বা ইমাজিনেশন কল্পনা তখন এতটাই প্রবল বেপরোয়া হয়ে উঠেছিল, তার সামনের দিনগুলির মুক্তির আনন্দেই তিনি তখন মশগুল হয়েছিলেন, যেন অমৃত পান করে তিনি একটা নতুন জীবন পেয়েছেন। স্প্রিং ডেজ and summer days and all sorts of days that would be her own. বসন্তের দিন আর গ্রীষ্মের দিন এবং সব রকমের সমস্ত আবহাওয়ার দিন যা শুধুমাত্র তার নিজের হবে, তিনি নিজের মতন করে সেই দিনগুলি কাটাতে পারবেন। She breathed a quick prayer that life might be long. তিনি অস্ফুটে একটা দ্রুত প্রার্থনা করে নিলেন যে এবার তার জীবন যেন দীর্ঘ হয়। It was only yesterday she had thought with a shudder that life might be long. এই তো গতকালই এটা ভাবতে তার ভয়ে শাডার হচ্ছিল, শিহরণ হচ্ছিল যে জীবনটা কত দীর্ঘ হতে পারে। কারণ গতকাল তার জীবনটা অন্যের অধীনে, অন্যের একটা নিয়ম কানুনের বেড়াজালের মধ্যে আটকে ছিল। তাই তখন দীর্ঘ জীবন তার কাছে আনওয়ান্টেড, অবাঞ্ছিত ছিল, ভয়ের কারণও ছিল। কিন্তু আজকে তিনি স্বাধীন। আজকে আর তার সেরকম মনে হচ্ছে না। আজকে তাই দীর্ঘ জীবনের জন্য তিনি প্রার্থনা করছেন। She arose at length. তিনি অবশেষে উঠলেন and opened the door to her sister's importunities. এবং তার বোনের নাছোড় বান্দা একটানা অনুরোধের জন্য শেষমেশ দরজাটা খুলে দিলেন। There was a feverish triumph in her eyes. তার চোখে একটা তীব্র জয়ের ঝলক ছিল। And she carried herself unwittingly like a goddess of victory. এবং নিজের অজান্তেই, আনওয়েটিংলি, নিজের অজান্তেই তিনি নিজেকে বিজয়ের দেবীর মতন উপস্থাপনা করছিলেন। মানে তার অঙ্গভঙ্গি, তার হাঁটা চলার মধ্যে এমন একটা জয়ের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল যে মনে হচ্ছিল তিনি যেন বিজয়ের দেবী। আচ্ছা, ইংরেজি সাহিত্যে গ্রিক মাইথোলজির উল্লেখ ঘুরে ফিরে আসে, খুব কমন এটা। তাই এখানে অনুমান করে নেওয়া হয় যে অথর হয়তো গ্রিক পুরাণে উল্লেখিত বিজয়ের দেবী দ্য গডেস অফ ভিক্টরি নাইকির কথা ভাবছেন। নাইকি ওয়াজ দ্য গ্রিক গডেস অফ ভিক্টরি হু সিম্বলাইজড ট্রাম্প অ্যান্ড স্ট্রেংথ। তিনি বিজয় এবং শক্তির প্রতীক, যেগুলো মিসেস ম্যালার্ড এখন নিজের মধ্যে অনুভব করছেন। She clasped her sister's waist. তিনি তার বোনের কোমরটা জড়িয়ে ধরলেন and together they descended the stairs. এবং তারা একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। Richard stood waiting for them at the bottom. রিচার্ডস তার স্বামীর বন্ধু, তিনি সিঁড়ির নিচে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। Someone was opening the front door with a latch key. কেউ একজন চাবি দিয়ে সদর দরজাটা খুলছিল। It was Bentley Mallard who entered. যিনি প্রবেশ করলেন তিনি ছিলেন ব্রেন্টলি ম্যালার্ড, মানে লুইস ম্যালার্ডের হাজব্যান্ড। এতক্ষণ মনে করা হচ্ছিল যিনি মারা গেছেন। A little travel stained. ভ্রমণের কারণে অল্প পরিশ্রান্ত এবং জামা কাপড়ে ছাপ লেগেছিল। Composedly carrying his grip sack and umbrella. শান্তভাবে তার গ্রিপ স্যাক মানে হাতলওয়ালা ব্যাগ এবং হাত ব্যাগটা এবং ছাতাটা হাতে ধরেছিলেন। He had been far from the scene of the accident. তিনি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন। And did not even know there had been one. এমনকি তিনি জানতেনও না যে কোনো দুর্ঘটনা ঘটেছে। He stood amazed at Josephine's piercing cry. জোসেফিনের তীক্ষ্ণ চিৎকারে তিনি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। At Richards's quick motion to screen him from the view of his wife. এবং স্ত্রীর দৃষ্টি থেকে তাকে আড়াল করার জন্য রিচার্ডসের দ্রুত সরে আসাটাকেও তিনি অবাক হয়ে গেলেন। জোসেফিন বিশাল শকড, হতবাক, এবং রিচার্ডস চাইছেন যে লুইস যাতে ব্রেন্টলিকে জীবিত অবস্থায় এরকম হঠাৎ করে না দেখতে পায়, তাহলে উত্তেজনায় আবার তার হার্টে খারাপ প্রভাব পড়তে পারে। আনফর্চুনেটলি সেটাই কিন্তু ঘটছে। বাট রিচার্ডস ওয়াজ টু লেট। কিন্তু রিচার্ডস বড্ড দেরি করে ফেলেছিল। When the doctors came, they said she had died of heart disease.
of the joy that kills. যখন ডাক্তারেরা এলেন তারা চেক করে বললেন যে তিনি অর্থাৎ মিসেস ম্যালার্ড হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সেই আনন্দের জন্য, সেই জয়ের জন্য যেই উল্লাস, যেই আনন্দ প্রাণঘাতী, যা মৃত্যু নিয়ে আসে। ডাক্তারেরা লুইসের মৃত্যুর কারণ হিসাবে তার স্বামীকে হঠাৎ জীবিত দেখার আনন্দ উল্লাসকে দায়ী করলেন। কিন্তু আমরা যারা রিডার্স তারা বুঝতে পারি লুইসের মৃত্যুর আসল কারণ হলো চরম হতাশার দুঃখ, যে তার সেই বহু কাঙ্ক্ষিত কল্পনার রঙে সুন্দর স্বাধীনতার দিনগুলো তার স্বামী জীবিত থাকার কারণে কখনোই তার জীবনে আর আসবে না। হাজব্যান্ডকে জীবিত অবস্থায় দেখে লুইস বুঝতে পারল যে এই মুক্তির আনন্দের আয়ু তার মোটে 1 ঘন্টাই ছিল। অ্যান্ড দ্যাট স্টোরি অফ অ্যান আওয়ার ইজ ওভার নাও। তার যাবতীয় কল্পনা, আশা, আনন্দ শেষ। এই চরম সেটব্যাক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশাটা তার দুর্বল হৃদয় আর নিতে পারেনি, যার ফলস্বরূপ তারই শোচনীয় মৃত্যু। এক অদ্ভুত আয়রনি বা পরিহাসের সাথে শেষ হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। যে স্বামীর মৃত্যুর কারণ, মৃত্যুর খবর লুইসের জন্য প্রাণঘাতী হবে এমনটা আশঙ্কা করা হয়েছিল, সেই স্বামী জীবিত অবস্থায় ফিরে আসার কারণেই লুইসের মৃত্যু ঘটল। 1 ঘন্টা ধরে মুক্তির কল্পনায় মশগুল থেকে অবশেষে জীবন থেকেই তার মুক্তি হলো। এর সাথে আমাদের আজকের আলোচনাও শেষ হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।